পারে কুম্ভীর যদি হতে পারো দেখাও তার আমার যায় সেখান থেকে আসা নাকি বড় দায় আর যদি কেউ ফিরে আসে সংসারে বলে বলি আপনাদের ঘরে সে নাকি জাদু বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করে তাই নদের চাঁদ কিন্তু শিখে এসেছে নদের চাঁদ ইচ্ছা করলে হতে পারে বনের বাঘ হতে পারে শ্রীগাল হতে পারে সর্প হতে পারে কুম্ভীর যা ইচ্ছা করবে ইচ্ছা করলে সে তা হতে পারে নদের চাঁদের মা নদের চাঁদের মাসি বাড়ি ছিল বোয়ালমারিতে আপনাদের পাশেই তো বল নদের চাঁদের মাসি বাড়িতে নদের চাঁদের মা বেড়াতে গেছে নদের চাঁদের স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী তুমি আমার নিকটে দামি আমার কথা লবে শুনেছি তুমি নাকি কুম্ভীর হতে পারো একবার কৃপা করে আমাকে দেখাবে আজ আমার শাশুড়ি মা বাড়িতে নেই এমন সুযোগ হয় তার কখনো পাবো কি শ্বশুর শাশুড়ি বাড়ি না থাকলে বলে খুলে বলি আপনার দিবকের ধারে নবদম্পতি যারা ওই সেই কথা পাতাল বন্ধ হওয়া প্রেমের আলাপ করে আপনাদের নিকটে বলে রাখি নবদম্পতি নবপ্রেমে মাখামাখি ডাক দিয়ে বলছে স্বামী আমার নিকটে দামি আমার কথা লবে এই সুযোগে তুমি আমাকে কুম্ভীর হয়ে দেখাবে নদের চাঁদ বলছে প্রাণ প্রিয় তোমায় করি মানা কুম্ভীর রূপ দেখে তুমি যদি ভয় পাও নদের চাঁদের স্ত্রী করে মানা ও স্বামী আমি ভয় পাবো না কেন জানো আমি জানি কুম্ভীর হলেও তুমি তো আমার স্বামী তাই কুম্ভীর হলেও তুমি আমার স্বামী তুমি আমার নিকটে দামি তোমায় করি মানা তুমি কুম্ভীর হলে আমি কখনো ভয় পাবো না নদের চাঁদ কি করলেন একটি পাত্রে বলেন একটি পাত্র ভরে জল নিয়ে এসো একটি পাত্রে জল নিয়ে এসে পরে খুলে বলি আপনার দিগকের ধারে যখন দিয়েছে নদের চাঁদের হস্ত পরে নদের চাঁদ বলছে মন্ত্রপুত ওই জল নিয়ে তার স্ত্রীর হাতে দিয়ে বলছে প্রাণ প্রিয়ে আমার কথা লবে আমি মন্ত্র বলে যখন কুম্ভীর হব তোমার কুম্ভীর দেখা সাঙ্গ হতে বলে এই যে জল মন্ত্রপুত করে দিলাম আমি এই জল যদি তুমি পুনরায় আমার অঙ্গে ছিটিয়ে দিতে পারো আমি মানুষের ধারণ করে পুনরায় হব তোমার স্বামী অনেকে বলে দুইটি পাত্র না দুইটি পাত্র কারণ সে মন্ত্র বলে নিজেই কুম্ভীর হচ্ছে একটি পাত্রে জল দিয়েছে কেন ওই পাত্রের জল যদি ওর অঙ্গে মাখাতে পারে বিলক্ষণ তুমি বলি আপনাদের নিকটে এনে নদের চাঁদ তার
বউকে বিশ্বাস করি একটি পাত্রে জল করিয়া দিল করে কুম্ভীর হতে হতে চাইল সে তার বউকে বিশ্বাস করি একটি পাত্রে জল করিয়া দিল করে ধরি বলে হেটা রইল তোমার উপর জীবনের ভার চলে ধীরে ধীরে ঘরে রমণী ভীরু পালালো ঘর ছেড়ে কুম্ভীর হয়ে কুম্ভীর হয়ে নদের চলে ধীরে ধীরে ঘরের রমণী ভীরু পালালো ঘর ছেড়ে অভাগী পায়ের ধাক্কা জল ঢেলে পড়ে আর নদের চাঁদ তার স্ত্রীর হাতে জল পড়ে দিয়ে মন্ত্র বলে কুম্ভীর হয়ে দেখতে দেখতে নদের চাঁদ মস্ত বড় কুম্ভীর হয়ে গেছে। আজ বৃহৎ কুম্ভীর আকার ধারণ করে নদের চাঁদ ঘরের মধ্যে ধীরে ধীরে চলাফেরা করছে। নদের চাঁদের স্ত্রী যখন মস্ত বড় কুম্ভীর দেখেছে করিমানা, জীবনে যে কোনদিন কুম্ভীর দেখে না, চোখের সামনে যদি মস্ত বড় কুম্ভীর দেখে, খুলে বলি আপনাদিগকের বাকে আর নারী জাতির স্বাভাবিক দৃষ্টিতে একটু ভীরু প্রকৃতির হয়, তাই না? নদের চাঁদের স্ত্রী আজ নদের চাঁদকে যখন কুম্ভীর হতে দেখেছে, ওই মস্ত বড় কুম্ভীর দেখে ভয় পেয়ে মারে বাবারে বলে চিৎকার করে ঘরের বাহিরে দৌড়ে পালিয়ে যেতে গেছে। আর যখন ঘরের বাহিরে মারে বাবারে বলে চিৎকার করে দৌড় দিয়ে যায়, আমার ওই অভাগিনীর পায়ের ধাক্কায় যে মন্ত্রপুত জল ছিল ওই আঙিনার মধ্যে ঢেলে পড়ল। নদের চাঁদ দেখতে পেরে বুঝতে পেরেছি এই জীবনে আমার আর মানুষের রূপ ধারণ করা সম্ভব। কেননা পরিবর্তনা কামরূপ কামাখ্যায় গিয়ে কেউ আর মন্ত্রপুত জলও নিয়ে আসতে পারবে না। আর এ জীবনে আমি আর মানুষের রূপে ফিরে গিয়ে আর কোনোদিন এই
মানুষের সঙ্গ করতে পারব। আজ কুম্ভীর রূপ ধারণ করে নদের সাদের হঠাৎ তার মায়ের কথা বড় মনে পড়ছে। আজকে যদি আমার মা ঘরে থাকতো, পরিবর্তনা নারী ঘরের রমণী আমার স্ত্রী যদিও পালিয়ে গেছে, পরিবর্তনা এই বিপদের মধ্যে ফেলে আমার মা আমাকে একা রেখে কোনোদিকে পালিয়ে আমাকে এমনি অবস্থায় রেখে চলে যেত না। এই সংসারে মায়ের জাতি যারা, মায়ের মনটা বড় কোমল হয়, আর সন্তানের মুখে মা ডাক শুনতে গেলে পরে মায়ের মনটা নাকি বড়ই পুলকিত হয়ে যায়। কিন্তু করি মামা ও গৌ কাঁচা শোনা, বর্তমান যুগের সন্তানেরা এই বাবা মাকে ঠিক মতো বাবা মা বলে ডাকে না। যে মা 10 মাস 10 দিন তার এই ছোট্ট পেটে আশ্রয় দিয়েছিল বাবু, তাই না? আমাকে আপনাকে 10 মাস 10 দিন যে গর্ভে আশ্রয় দিয়েছিল, সেই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে এই জগতের মুখে বড় হয়ে আমরা অনেক বড় বড় গৃহ নির্মাণ করছি। কিন্তু যে মা তার ছোট্ট পেটে আমাকে জায়গা দিয়েছিল, আমার বড় বাড়িতে আমার সেই জনম দুঃখিনীর মায়ের থাকার জায়গা, তাই না বাবু? যে মা তার ছোট্ট পেটে আমাকে 10 মাস 10 দিন জায়গা দিয়েছিল, আজকে বৃহৎ বাড়ি নির্মাণ করেছি। কিন্তু করি মানা সেই মায়ের থাকার জায়গা আমার বৃহৎ বাড়িতে হচ্ছে। এর জন্য দায়ীকে জানেন? এই গৌর কাঁচা সোনা, আমি পরে বলব। নদের চাঁদ তার মায়ের কথা মনে করে কুম্ভীর রূপ ধারণ করে নদের চাঁদের চোখ দিয়ে অজল ধারায় জল গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছে আমার মা তো এখানে নেই, অন্তরে জেগেছে ভাবো ওই যে জল পড়ে আছে, জল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো টেনে নেয় না, টেনে নেয় না। যতটুকু জল আছে আমি একবার ওর মধ্যে গড়াগড়ি দিয়ে দেখবো, তাতে যদি আমার কিছু স্বীকৃতি হয়, তাতে যদি আমি মানুষের রূপে ফিরে যেতে পারি। এই মানুষের রূপ কেমন জানে? আমরা মানুষ মিলে জন্ম নিয়েছি না, বাঞ্ছিত এ জন্ম ব্রহ্মা বিষ্ণু পুরন্দরে এই মানবের জীবন বাঞ্ছা করে। কেন জানে? ইসলামে বলছে না 18,000 মানবতা সৃষ্টি করেছিলেন বাংলাম্পানা। খুলে বলি আপনাদের নিকটে এবে এই 18,000 মানবতাদের মধ্যে এই মানুষ সৃষ্টির সেরা জীব। দেবতারাও বাঞ্ছা করে যদি একবার মানুষের রূপ ধারণ করতে পারে। নদের চাঁদ বুঝতে পেরেছে এ জীবনে আমি আর মানুষের রূপে ফিরে যেতে পারবো না। এ জীবনে মানুষের রূপ ধারণ করে কোনোদিন আমি আর ভক্তের বাজারে যেতে পারবো না। ভক্তের চরণে ধরি কোনোদিন আমি বাবু ওই কর্দমাক্ত জলের ভেতরে নদের চাঁদ কুম্ভীর রূপ ধারণ করে গড়াগড়ি দিচ্ছে। ওই কুম্ভীরের শরীরের যে যে অংশে ওই জলের ছোঁয়া লাগে, খুলে বলি সবার পুরো ভাগে, সেই সেই অংশগুলো মানুষের চর্ম দেখা দিয়েছে, কিন্তু পরিপূর্ণ মানুষ হওয়া হলো। কিন্তু কুম্ভীর হয়ে লোকালয়ে যদি থাকে, লোকে কি তাকে বাঁচিয়ে রাখবে? তাই নদীর চাঁদকে করে কুম্ভীর হয়ে লোকালয়ে কয়দিন থাকা চলে, 3 দিন করে নাম বসে তারা শিলের জলে, তারা শিলের জলে কুম্ভীর হয়ে
চলে 3 দিন পরে নাম বসে তার মধুমতির মধুমতির জলে মায়ের ডাকলে মুক্ত ভেসে খাবার খেত ভুলে এসে বাড়ি ফিরে এসেছে মধুমাতার কাছে জিজ্ঞাসা করেছে ও বৌমা বৌমা আমার নদে কোথায় আমার নদে কই আজ মধুমাতা অশ্রুসিক্ত নয়নে দেখে বলে শাশুড়ির পানি ওমা বড় সর্বনাশ হয়ে গেছে বড় সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ তোমার ছেলেকে আমি গম্ভীর হতে বলেছিলাম আজ গম্ভীর হয়ে আমাকে বলেছিল একটি পাত্রে জল ভরে দিয়ে ওই জল দিয়ে সে আবার মানুষের রূপ ধারণ করবে কিন্তু মা আমি পারিনি আমি ব্যর্থ হয়েছি আমি আমার প্রাণ প্রিয় স্বামীকে চিরতরে হারা হয়েছি ওমা তোমার ছেলে গম্ভীর হয়ে পড়ে অবহেলে মধুমতির জলে গিয়ে নিজেকে ভাসিয়ে মা বলছে বলো কি আমার নদের সাথে গম্ভীর হয়ে মধুমতির জলে নেমে গেছে মা বলছে আমার মায়ের মন তো সন্তান কি কি খেতে ভালোবাসে মাই তো সবচেয়ে বেশি ভালো থাকে তার মা বলছে বৌমা আমার কথা লবে আমার নদের স্বাদ মশার ঘন্ট খেতে বড় ভালোবাসে একটু মশার ঘন্ট রন্ধন করবে আজ মশার ঘন্ট রন্ধন করে নি নদের সাদের যত প্রিয় খাবার ছিল সকল কিছু রন্ধন করে আজ বৌমাকে নিয়ে খাবারের থালা নিয়ে আজ মা নিয়ে ওই মধুমতির কিনারে গিয়ে ডাক দিয়েছে নদে ও নদী একবার আয় এই যে দেখ তোর হতভাগিনী মা তোর জন্য আজ খাবার দিয়েছে ও মা আজ নদীর চাঁদের মা যখন ডাক দিয়েছে নদীর চাঁদ কুম্ভীর হলে হবে কি যখন মায়ের আকুল আর্তনাদ শ্রবণ করেছে ওই মধুমতির জলে গা ভাসিয়ে দিয়ে আজ নদীর চাঁদ ধীরে ধীরে ওই মধুমতির কিনারে ছুটে আসছে আজ ছুটে এসে পরে নদীর চাঁদ মনে মনে চিন্তা করে মানুষ রূপে মায়ের চরণে প্রণাম করার সৌভাগ্য আমার হবে না তাই গম্ভীর হয়ে পড়ে নদের চাঁদে ছুটে গিয়ে মায়ের চরণ ধরে আজ যখন নদের চাঁদ মায়ের চরণ পরে লুটিয়ে পড়ছে বউ ভয় পেয়ে চলে যেতে পারে করি মানা নিজের সন্তানকে কাছে পেলে পরে মা কখনো দূরে সরিয়ে দিতে পারে না আজ মা ওই গম্ভীর রূপী নদের চাঁদের গায়ের উপরে হাত বুলিয়ে দিচ্ছে খাবারের থালা নিয়ে একেবারে নদের চাঁদের মা একটু একটু করে খাবার তুলে হস্ত করে ডাক দিয়ে বলছে ও নদের চাঁদ তোর পছন্দের খাবার আজ আমি এনে দিয়েছি একবার খা নদের চাঁদ খাচ্ছে নদের চাঁদের মা বলছে ও নদে আমি জানি বৌমাকে তুই বড় ভালোবাসতি তুই হয়তো ভাবছিস তুই গম্ভীর হয়ে গেছিস বলে বৌমাকে অযত্ন করছি অবহেলে তাকে গালমন্দ করছি তোকে করি মানা তুই নেই তোর অর্ধাঙ্গিনী সে আজকে তুই না থাকলেও আমার সন্তানের রূপে তাকেই তো আমার কাছে পেয়েছে
প্রতিটি ঘরে শাশুড়ি বৌমার সম্পর্ক তো এমনই হওয়া উচিত, তাই না? নিজের ছেলেকে বিয়ে দিয়ে বৌমা আনলেন ঘরে, তারও তো বাবা মা আছে না? তারও বাবা মা আছে না? তার বাবা মা আপন পরিজন সকল কিছু ত্যাগ করে আপনার ছেলের হাত ধরে এসেছে আপনার সংসার। তার বাবা মা তার মেয়েকে যতটা না ভালোবাসে, খুলে বলি আপনাদিগতের পাশে শাশুড়িদের কর্তব্য ওই বৌমাকে তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসা, তাই না? নদের চাঁদের মা বলছে, নদেরে আমি বৌমাকে কখনো কিছু বলিনি, গাল বন্ধ করিনি, একবার খাবার। মা যখন এমন কথা বলেছে, নয়ন বাড়িতে ভেসে ভেসে শেষে নদের চাঁদ আজ মায়ের হাতে খাবার সেবন করছে। এমনি ভাবে প্রতিনিয়ত প্রতিদিন নদের চাঁদের মা নদের চাঁদের স্ত্রীকে নিয়ে মধুমতির ঘাটে এসে একেবারে তার মুখে খাবার তুলে দেয়। আজকে কি হয়েছে জানেন? নদের চাঁদের মা অন্যদিনের মতো আজকেও খাবার রন্ধন করে নিয়ে একেবারে এসে মধুমতির কিনারে ডাক দিয়ে বলছে, নদে একবার আয়। যখন মায়ের আর্তনাদ শ্রবণ করেছে নদের চাঁদে কর্ণকুহরে, আজ মায়ের আর্তনাদ শ্রবণ করে নদের চাঁদ ভেসে উঠেছে মধুমতির নীরে। নদের চাঁদ মধুমতির মধ্য জল দিয়ে আস্তে আস্তে কুলের দিকে ভেসে যাচ্ছে। একজন ইংরেজ সাহেব জাহাজ নিয়ে এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে গেছেন। ওই ইংরেজ সাহেব তার জাহাজ নিয়ে বাণিজ্য করে ওই মধুমতির জল দিয়ে যাচ্ছিল। ইংরেজ সাহেব মনে মনে ভাবছে, দুই রমণী হয়তো নদীর কূলে কিছু একটা করতেছে, আর ওই কুম্ভীর গিয়ে ওই দুই রমণীকে হয়তো গ্রাস করবে। তাই ওই সাহেব ডাক দিয়ে বলছে, লে আমরা বন্ধু, আমার বন্দুক নিয়ে আয়, কুম্ভীরকে হত্যা করে। সাহেব বন্দুক নিয়ে একেবারে দূর থেকে যখন নদের চাঁদের ওই কুম্ভীর রূপকে তাক করে, নদের চাঁদের মা ওই দৃশ্য দেখতে করে, মানা সাহেব বন্দুকের গুলি ছুড়ো না, দয়া করে মানা, এই কুম্ভীর কোনো সামান্য কুম্ভীর না, এই অভাগিনীর নয়নের চাঁদ, নদের চাঁদ, তুমি আমার নদের চাঁদকে মেরো না, তুমি আমার নদের চাঁদকে মেরো না। জাহাজের ইঞ্জিনের প্রচন্ড শব্দ, মায়ের ওই আকুল আর্তনাদ সাহেবের কর্ণকুহরে পৌঁছায়নি। আর যদিও পৌঁছে থাকে, সাহেব বাংলা ভাষা বোঝে না। সাহেব কি করেছে জানেন? দূর থেকে নদের চাঁদের ওই কুম্ভীর রূপকে তাক করে যখন গুলি ছুড়ে দিয়েছে, গুলিবিদ্ধ কুম্ভীর রূপী নদের চাঁদ আস্তে আস্তে কিনারার দিকে ছুটে চলেছে। সাহেব পুনরায় গুলি ছুড়েছে। মা করে, মামা সাহেব আমার নদের বুকে আর তীর মেরো না, আর গুলি মেরো না, ওই গুলি যেন নদের বুকে নয়, মায়ের বুকেই বিদ্ধ হচ্ছে। মা হাহাকার করে পাগলের ন্যায় ওই মধুমতির কিনার দিয়ে কেঁদে চলেছে। আজ নদের চাঁদ পুনরায় এসে ডাকে দিয়ে বলে, মনের মনে ভাবে শেষে, মা কতগুলো গুলিবিদ্ধ হয়েছি করি মানা, এর আগে আশা ছিল কুম্ভীর রূপে হলেও প্রতিদিনান্তে একবার হলেও তোমার শ্রীমুখ দর্শন করব, কুম্ভীর রূপে হলেও আমার আশা ছিল প্রতিদিনে একবার হলেও মা তোমার শ্রীচরণ দর্শন করব। সাহেব আমাকে যেভাবে গুলি মেরেছে, মা তোমায় করি মানা, এই জীবনে আমার আর তোমার চরণে আসা হবে না। মা অন্তরে আছে ভাবো, আমার বিদায় প্রণাম, শেষের প্রণাম, আমি তোমার
যে নদীর চাঁদ গুলিবিদ্ধ হয়ে মায়ের কোলের উপরে শুয়ে পড়েছে। মা বলছে, ঘুমানোদের চাঁদ আমি জানি। এখানে বাবু বোধহয় যাত্রা করতেন, তাই না? একদিন পরিচয় হয়েছিল অনেক আগে। যারা যাত্রা অভিনয় করে, যারা যাত্রা দেখেছে, একজন অভিনেতা যখন আসরে ওঠেন এবং আসর থেকে অভিনয় করার শেষে যখন নামবেন, ওর নিচে লেখা থাকে কি? প্রস্থান, তাই না? প্রস্থান লিখলে কি হবে? ওই অভিনেতা পুনরায় মঞ্চে এসে তার অভিনয় করতে হবে, তাই না? তার আরো রোল আছে, এটা বোঝা যায়। কিন্তু যদি একবার কোনো অভিনেতার অভিনয়ের শেষে ওইখানে লেখা পড়ে যায় মহাপ্রস্থান, পরিবর্ণনা, ওই নাট্য মঞ্চে ওই অভিনেতার আর কখনো ফিরে যাওয়া হয়। নদের চাঁদের মা বলছে, নদের এ তোর ঘুম নয় বাবা, এ তোর মহা ঘুম। ঘুমিয়ে আজ মায়ের কোলে মায়ের চঞ্চল হয়ে মায়ের অঞ্চলের নিচে মুখ লুকাইয়ে মায়ের কোলে সন্তান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মা রক্তাক্ত দেহটি বুকের সঙ্গে বারবার জড়িয়ে ধরছে আর এলো পাথারি ভাবে কাঁদছে। শোনা যায় জনশ্রুতিতে প্রতিদিন নাকি যতদিন নদের চাঁদের মা জীবিত ছিল, পাগলিনী হয়ে নদের চাঁদের মা সন্তান হারা হয়ে পাগলিনী হয়ে ওই ঘাটে গিয়ে খাবার নিয়ে বলতো, নদের চাঁদ একবার এসে খেয়ে যায়। আয় বাবা, নদের চাঁদ একবার আয়, একবার এসে বলে, ফিরে আয় তোর জনম দুঃখিনী মায়ের করুণ বলে। আর কোনোদিন ফিরে আসে না। নদের চাঁদের মাও একদিন কালের নিয়মে গত হয়ে গেল। সাহেবও কোন অজানায় হারিয়ে গেল। কবি বলদিলেন, সাহেব না গম্ভীর নয়, সাহেব না গেছে একান্তর। বহন করে আর কুম্ভীর নয়, সাহেব না কাছে লোকান্ত। নদের চাঁদের থাকতে আজ স্মৃতি বহন করে, বহন করে প্রফুল্ল নয় গভীর নেশা। ওই ঘাটেতে যদি কেউ যায়, আরে প্রফুল্ল গভীর নেশা। ওই ঘাটে যদি হয়ে যায়, এই যে গানটি, এই গানটির রচয়িতাকে জানেন? প্রফুল্ল গোসাই, যিনি জীবনে কোনোদিন বিয়ে করেন নাই, বিজয় সরকারের সমসাময়িক ছিলেন। এই প্রফুল্ল গোসাইয়ের কাছে বিজয় সরকার বলেছেন যে প্রফুল্ল গোসাইয়ের কাছে আমি ঋণী। কেন জানেন? প্রফুল্ল গোসাইয়ের অনেক সুরের উপরে বিজয় সরকার গান রচনা করেছেন। প্রফুল্ল গোসাইয়ের অনেক ভাবধারাকে স্বীকার করে বিজয় সরকার গান লিখেছেন। বিজয় সরকার এই জন্য, এই প্রফুল্ল গোসাই যখন গত হয়ে গিয়েছিলেন, বিজয় সরকার লিখেছিলেন, আগের খেয়ায় চলে গেছে প্রফুল্ল গোসাই। আপনাদের নিকটে বলা ভালো, আমার জন্মভূমি যে নড়াইলে,
ওই নড়াইলের আমার যে উপজেলা কালিয়া উপজেলা, ওই একই উপজেলায় ছোট কালিয়া গ্রামে এই প্রফুল্ল গোসাইয়ের জন্ম। তো ভালো গাই মন্দ গাই, বাবুর অনুরোধ ছিল, যদিও গানটির অনুরোধ গতকালকে ছিল। অনুরোধ বলবো না, কেন অনুরোধ বলবো না জানেন? অনুরোধ করা যায় তাকে যে অনেক কিছু জানে। পরিবর্ণনা আমি কিছুই জানি না, নিতান্ত বালক কিনা। বাবু আমাকে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ পালন করেছি মাত্র। যে নদীর ছেলে গান শুনিয়েছে তাকে কি দিয়ে আশীর্বাদ করবো জানি না। তৎসল লাগলে আশীর্বাদ স্বরূপ থেকে 100 টাকা আমি উপহার করছি। সুন্দর শুনেছে। বাবু বড় কথা আমি চাই, তুমি একদিন বড় হবে। গতকালকেও আমি একটি কথা বলেছিলাম, পুরস্কার পাওয়ার উপযুক্ত আমি নই। পুরস্কার পাওয়ার উপযুক্তকে বিজয় রসিক অনাদি, এই যে আমার সম্রাট দাদা, ওনার বাবা, যারা কবিগানকে এই জগতের বুকে লালন করেছিল। আমার মতো মানুষ যারা, আমার মতো নিজেকে কবি বলতে ভয় হয়, কেবলমাত্র সেই কবির ধারাকে টিকিয়ে রাখার জন্য আসর তলে দাঁড়ায়। পরিবর্ণনা, নূতন প্রজন্ম যদি এর ভেতরে না সেই কবির কৃষ্টি টিকে থাকবে না, তাই না? তাই সেই পুরস্কার পাওয়ার উপযুক্ত তারা। আমি এটাকে পুরস্কার নয়, আশীর্বাদ স্বরূপ, দাদুর এই আশীর্বাদী স্বরূপ এই অর্থকে আমার মস্তকে ধারণ করলাম। সকলে আশীর্বাদ করবেন, আমি যেন তার এই আশীর্বাদের সম্মান জগতে রাখতে পারি। আর ভক্ত বাসরে যদি কেউ কোনো কিছু দান করে, এই অর্থে নাকি পরমার্থের সন্ধান হয়। তাই ভগবানের কাছে নিবেদন জানাই, ভগবান আমার কথা নিও। আমার এই দাদু যে বাঞ্ছা নিয়ে আমাকে আশীর্বাদ করল, তুমি তার মনের বাঞ্ছাও পূর্ণ করে দিও। আর এই ভক্ত বাসরে দানের ফলে তুমি আমার কথা নেবে, তার জীবন সায়ান্ন এলে পরে, যখন মৃত্যুর কোলে পড়বে ঢোরে, পরপারে গেলে পরে শুনেছি তোমার ঘাট বিনে তো পার হওয়া যায় না। তুমি আমার কথা নেবে, যেদিন তোমার ঘাটে গিয়ে দাঁড়াবে, নিজ হাতে বৈঠা ধরে তাকে ভব সিন্ধু পার আবার পার করে দেবে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলে। দাদু আশীর্বাদ স্বরূপ আমাকে অর্থ প্রদান করলেন, তার জন্য একই প্রার্থনা তিনি প্রার্থনা করছেন, জীবনে যে কয়টা দিন বেঁচে থাকি যেন সৎ পথে থাকতে পারি। ঈশ্বরের কাছে নিবেদন জানাই, ভগবান আমার কথা নিও, তুমি তার মনস্কামনা পূর্ণ করে দিও। তো যাই হোক,